প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষায় প্রতিদিন পাওয়ার্ড বাই সিং হেলথে। আমি ডাক্তার হাসান শাহরিয়ার কল্লোল আছি আপনাদের সঙ্গে। আমাদের আজকের বিষয় ঈদ আনন্দের সুরক্ষায় প্রতিদিন। বুঝতেই পারছেন ঈদের সময়, এবং আজকে আমরা কথা বলবো দেশে বিদেশে চিকিৎসা শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে। আজকে আমাদের যারা অতিথি রয়েছেন তারা সবাই বিশেষ গুণে গুণান্বিত এবং তারা সবাই বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ। আমি একটু পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে অনলাইনে জয়েন করেছেন ডক্টর তৌফিক জোয়ারদার। তিনি জনস্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থা বিশেষজ্ঞ। তিনি সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করছেন ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর ডিউক এনিউস স্কুলে গ্লোবাল হেলথের সহযোগী অধ্যাপক হিসেবে। ডক্টর তৌফিক জোয়ারদার, আপনাকে স্বাগত জানাচ্ছি। এরপর আছেন ডক্টর মুশতাক ইবনে আয়ুব। তিনি ফেলো ন্যাশনাল ক্যান্সার সেন্টার সিঙ্গাপুর। তিনি জেনেটিক্সের ফেলো এবং তিনি সহযোগী অধ্যাপক জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশ। স্টুডিওতে আমার সঙ্গে আছেন ডাক্তার জুলফিয়া জিনাত চৌধুরী, রক্তরোগ বিশেষজ্ঞ, এবং তিনি একই সঙ্গে সিঙ্গাপুর জেনারেল হসপিটালের হেমাটোলজি ফেলো। বর্তমানে কাজ করছেন সহকারী অধ্যাপক হেমাটোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। এবং আমার ডান দিকে রয়েছেন ডক্টর তানভীর জামান। তিনিও সিং হেলথের ফেলো এবং তিনি ন্যাশনাল হার্ট সেন্টার সিঙ্গাপুরে ফেলো ছিলেন। বর্তমানে কনসালটেন্ট কার্ডিয়াক সার্জন লুবানা জেনারেল হসপিটাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার ঢাকা, এবং ভিজিটিং কনসালটেন্ট জিয়া হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট দিনাজপুর। আপনাদের সবাইকে আসলে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং একই সঙ্গে দর্শকদের জানিয়ে দিতে চাই যে আমিও ন্যাশনাল ক্যান্সার সেন্টার মানে সিং হেলথের আর একটা সহযোগী প্রতিষ্ঠান সেটার ফেলো ছিলাম, এবং আমি এবং তানভীর ভাই একসাথেই ওই সময় কাজ করেছি সিঙ্গাপুরে। তো আমরা আজকের আলোচনাটা শুরু করতে চাই ঈদের আনন্দ নিয়ে। প্রথমে একটু যারা দেশের বাইরে থেকে জয়েন করেছেন, ডক্টর তৌফিক জোয়ারদার এবং মুশতাক ইবনে আয়ুব, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাই যে আপনারা ঈদের মাঝখানে দেশের বাইরে থেকে আমাদেরকে সময় দিয়েছেন। তো একটু জানতে চাই যে দেশের বাইরে ঈদ করছেন, কেমন ঈদ করেন দেশের বাইরে, বিশেষ করে কোরবানির ঈদ। ডক্টর তৌফিক জোয়ারদার। আসলে দেশের মতো যে আনন্দ সেটা তো আসলে দেশের বাইরে পাওয়া যায় না, কিন্তু তারপরেও আমরা চেষ্টা করি দেশের আমেজটা যতটুকুন পারা যায় বিদেশের মাটিতে রেপ্লিকেট করার। তার অংশ হিসেবে আমরা সচরাচর পরস্পরের সাথে মিলিত হই, যেমন মুশতাক এবং আরো যারা বাংলাদেশে আছেন, আমরা ঈদের দিন একসাথে মিলিত হয়েছি, একসাথে কিছুটা সময় পার করেছি। এখানে কোরবানির ঈদ বিশেষ করে একটু খারাপই লাগে, কারণ কোরবানির ঈদে দেশে যেভাবে আমরা একটা উদ্দীপনার মধ্য দিয়ে কোরবানির আয়োজনটি আমরা উপভোগ করি, আমরা দেখি সবাই পরস্পরের সাথে দেখা সাক্ষাৎ হয়, বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়, গরুর দাম থেকে শুরু করে কত কেজি মাংস হলো ইত্যাদি। সেই সুযোগটা আসলে এখানে হয় না, কারণ এখানে সেভাবে কোরবানির ভাবে প্রকাশ্যে করা যায় না। আমাদের পশু কোরবানি সাধারণত অস্ট্রেলিয়াতেই বেশিরভাগ মানুষ এটা কন্ট্রাক্ট আউট করে দেন, এবং পরবর্তীকালে তারা পশুর মাংসটা সিঙ্গাপুরে পাঠিয়ে দেন। আর এছাড়া অনেকে মালয়েশিয়াতেও দেন, কিন্তু দেশের যেই আমেজটা সেটা আর কি কোনোভাবেই এখানে পাওয়া যায় না। আর দিনের শেষে সবাই মিলে একটু ঘুরতে যাওয়া, এই আর কি। ডক্টর মুশতাক, আপনি তো মনে হয় এবার আপনার প্রথম কোরবানির ঈদ সিঙ্গাপুরে, তো আপনারা ঈদের দিনে কি করলেন? জি, অনেক ধন্যবাদ। ঈদ মোবারক কল্লোল ভাই এবং যারা আছেন এখানে, এবং একই সাথে যারা দর্শক দেখছেন সবাইকে। দেশের বাইরের ঈদ কিন্তু আসলেই, যেটা তৌফিক ভাই বললেন, কোনো মতেই দেশের সাথে তুলনীয় না। বিশেষ করে পরিবারের সদস্যদের সাথে আমরা যে সময়টুকু কাটাই, অন্যান্য ঘনিষ্ঠ বন্ধু বান্ধব যারা থাকে, সবাইকে তো আর বিদেশে পাওয়া যায় না, সুতরাং ওই জায়গাটা আসলে শূন্যতা থেকেই যায়। কিন্তু তারপরেও যেটা হয় যে এটা বোধহয় মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য যে সে তার মতো করে আসলে উদ্দীপনার অথবা উদযাপনের একটা উপলক্ষ তৈরি করে নেয়। তা আমরাও সেরকমই করেছি এখানে। এটা সিঙ্গাপুরে আমার প্রথমবারের মতো কোরবানির ঈদ। এর আগে আমি যেমন রোজার ঈদটাও এখানে করেছি, এবং সেখানেও যেটা তৌফিক ভাই এবং আরও অন্যান্য যারা এখানে আছেন সবার সাথে আমরা একসাথে অনেকটা সময় কাটিয়েছি ঈদের দিনটা। ওই উদ্দীপনাটা এবং ওই উদযাপনটা আসলে খুব একটা খারাপ না, আমার কাছে বেশ ভালোই লাগে যে একটু ভিন্ন রকমের একটা আবহ তৈরি হয় ওই সময়টায়। ঈদ একটা ফিলিংস কিন্তু শেষ পর্যন্ত কোনো না কোনোভাবে চলেই আসে। এটা একটা ইন্টারেস্টিং বিষয় আসলে। এটা আমি অন্য সময় অন্যান্য দেশেও যখন ছিলাম, ইউকে ছিলাম, সেই সময়টাও দেখেছি যে শেষ পর্যন্ত মনের ভেতরে কিছু না কিছু একটা তৈরি হয়ে যায়। ওই বিষয়টা তো আছেই, আর একই সাথে পরিবারের সাথে বা দেশের অন্যান্য বন্ধু বান্ধবের সাথেও অনলাইনে যে যোগাযোগটা থাকে সেটিও মনে হয় খানিকটা শূন্যতা পূরণ করে দেয়। সব মিলে আমি বলবো যে দেশের মতো তো না, কিন্তু তারপরেও একটা ভালো অনুভূতির মধ্য দিয়ে এই দিনটা যায়। উদযাপন করতে পারছেন, এটা জেনে ভালো লাগলো। আমি একটু ডক্টর জুলফিয়া আপনার কাছে আসতে চাই, ঈদের দিনে কি করেন?
ওই দিন তো আসলে রুগী দেখেন না নিশ্চয়ই? না না, ঈদের দিনে রুগী দেখি না। তো আমি সিঙ্গাপুরের কথাই বলি, কারণ গত বছর আমি কোরবানি ঈদের সময় গিয়েছিলাম। আচ্ছা। তো ওদের ঈদটাও আমার ভালো লেগেছে, কারণ ওরা হসপিটালটা, ওদের তো মাল্টিকালচার আসলে সিঙ্গাপুরে। ওরা ঈদের সময়, যেটা আমাদের হসপিটালের থেকেও দেখলাম, হসপিটালে ছোট ছোট ফুল দিয়ে, ছোট ছোট মসজিদ দিয়ে পুরা কোরবানির ঈদের যে একটা আমেজ, যেটা আমরা আসলে ক্রিসমাসে দেখি, ওরা কিন্তু ঈদের সময় হসপিটালকে সুন্দর করে সাজায়। এটা কিন্তু একটা সিঙ্গাপুরের একটা দারুণ জিনিস, যে তার প্রত্যেকটা ধর্মের যে উৎসবগুলো আছে, প্রতিটা উৎসবেই কিন্তু একটা আবহ তৈরি করে। জি, প্রত্যেকটা কালচারকে ওরা রেসপেক্ট করে। সো এটা দেখে আমি খুবই অবাক হয়েছিলাম, যে যেই দেখি যে হসপিটালে ঈদের মসজিদ, ছোট ছোট মসজিদ আলো দিয়ে সাজানো। কোরবানিটা ওদের হয় না, কিন্তু ওদের যেটা করে পরিবারের থেকে, যে আপনাদের 8 জন ফ্যামিলি মেম্বার বা 5 জন ফ্যামিলি মেম্বার, ওরা ওরকম করে ডিমান্ড দিয়ে থাকলে ওদের মসজিদ থেকে 5 কেজি 8 কেজি করে মাংস পাঠিয়ে দেয়। তো আমি একটা বাঙালি পরিবারের সাথে ছিলাম, আমার দূর সম্পর্কে আত্মীয়, ওরা তখন সন্ধ্যার দিকে মাংস নিয়ে আসলো। আর আনন্দটা তো আসলে নিজের মধ্যে, ওরা নিজেরা ঈদের আমেজে ছিলাম। তো এটা আমার সিঙ্গাপুরে ভালো লেগেছে। আর বাংলাদেশে তো মানে একজন মা হিসেবে, মেয়ে হিসেবে, ঈদের দিন তো আর ডক্টর হিসেবে না, তারপরেও আমরা একটা 11টা 12টার দিকে আমার সিনিয়র ইউনিট হেডের সাথে কথা বলি যে পেশেন্টগুলো কেমন আছে। সাধারণত খুব খারাপ পেশেন্টগুলোকে, হ্যাঁ, কেমো পাওয়া, যারা নিউট্রোপেনিক অবস্থায় আছে, তারা ছুটি যেতে পারে না। তো তাদের খোঁজ খবর নেওয়া, যদি ইউনিট হেড হসপিটালে যায়, আমি এবছর হয়তো যাব না, কিন্তু আগের বছর বা এনআইসিআরএচে থাকতে একত্রে আমরা রুগীদের খোঁজ খবর নিতাম। আর বাকিটা পারিবারিকভাবে বাংলাদেশের সব পরিবার যেভাবে কাটায়, শ্বশুর শাশুড়ি অথবা বাবা মা ভাই বোন একসাথে তো দেখা হয় অনেক দিন পর, এটা সবচেয়ে বেশি আনন্দের আর কি, পরিবারের সাথে থাকা। ডক্টর তানভীর ভাই, ঈদের সময় কি করেন বা কি করলেন এবার ঈদে? এবারের ঈদে তো ছেলেদের তো প্রচুর কাজ থাকে, বিশেষ করে কোরবানির ঈদ হচ্ছে কি ছেলেদের কাজের ঈদ। নিচে আপনার কোরবানি দেয়া, তারপরে হচ্ছে আপনার মাংস বানানো, যা কিছু সবকিছু শেষ করে আসতে আসতে মোটামুটি 2টা 3টা বেজে যায়। ইনফ্যাক্ট তার আগে থেকেই কাজ শুরু হয়ে যায়, কারণ যে হাটে যাওয়া, এটা একই সাথে খুব কষ্টকর, বিশেষ করে গরম বৃষ্টির দিন, কিন্তু আবার একই সাথে আনন্দ। গরুর দরদাম করা, তারপরে বা বিভিন্ন জায়গায় দেখা, বিভিন্ন হাটে হাটে ঘোরা। আর সিঙ্গাপুরে আমার একটা কোরবানির ঈদ ওখানে কাটানো হয়েছিল। খুব ভোরবেলা ওখানে আমার এক বন্ধু বহুত বছর ধরে আছেন, উনি একজন মেরিন ইঞ্জিনিয়ার। তো সে ইউটি বলে একটা জায়গা থাকে, সে করলো কি খুব ভোরবেলা এসে আমাকে টেনে নিয়ে বেরিয়ে গেল যে চলো কোরবানি এখানে কিভাবে হয় দেখবে। নিয়ে তারপরে একটা মসজিদে নিয়ে গেল। আমার মনে আছে যে মসজিদের পাশে তাঁবুর মতো খাটানো ছিল, হ্যাঁ, এবং সেইখানে ওরা আগে থেকে প্রি বুকিং দিয়ে রেখেছে যে ক্যাটল যেগুলো কোরবানি হবে অস্ট্রেলিয়া থেকে আসে, এবং সেইখানে কোরবানি হচ্ছে, কোনো বাসাতে তো হওয়ার প্রশ্নই ওঠে না। এবং তারপরে ওখানে প্যাকিং করে আনুমানিক দুপুরের আগেই আমরা সুন্দর প্যাক করা মাংস নিয়ে ওর বাসায় আসলাম। তো ওইটা আমার মনে আছে যে মানে আনফর্চুনেটলি ওই ঈদটাতে আর দেশে আসতে পারিনি, কারণ ইমার্জেন্সি কার্ডিয়াক সার্জারি টিমে ছিলাম ওই রস্টারে। আচ্ছা, তো বেশ ভালোই কেটেছিল ওইখানে। তাহলে সবার উদযাপনের খবরগুলো জানলাম। এবারে আমরা সবাই এখানে একটা মিল আছে, সেটা হচ্ছে যে এখানে যারা আছেন আজকে, মানে আমাদের আপনার অতিথি যারা আছেন কিংবা আমি কিংবা যারা যুক্ত হয়েছেন, সবাই কিন্তু সিং হেলথের সাথে জড়িত। তার মধ্যে 4 জন আছি আমরা যারা সিং হেলথে সরাসরি ফেলো এবং বিভিন্ন ফেলোশিপ প্রোগ্রামের আওতায় ওখানে ট্রেনিং করেছি। আর আমাদের তৌফিক জোয়াদা ভাই তো ওখানে এখন ফ্যাকাল্টি হিসেবে কাজ করছেন। তো এই প্রশ্নটা সবার জন্যই কমন, একজন একজন করে উত্তর দিতে পারেন। সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন দেশে দেশে গিয়ে বিশেষ করে চিকিৎসকদের জন্য যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণের গুরুত্বটা আসলে আমি সবার কাছে আলাদা আলাদা করে জানতে চাই। প্রথমে আমি একটু ডক্টর মুস্তাকিব নায়েব, আপনি এখন কারেন্ট ফেলো, সো আপনি ওখানে কেন গেছেন এবং কি শিখছেন, উদ্দেশ্যটা কি আপনার? কোনো মতেই অস্বীকার করতে পারি না যে কন্টিনিউয়াস যে ডেভেলপমেন্ট হচ্ছে সারা পৃথিবীতে, বিশেষ করে স্বাস্থ্যক্ষেত্রে, সেখানে নিজেদেরকে আরও বেশি সমৃদ্ধ করা, নিজেদেরকে আরও বেশি স্কিলড করা, যেটা দক্ষ করা, সেটার জন্য কিন্তু এই ধরনের যে প্রশিক্ষণ তার কোনো বিকল্প নাই। আমরা তো বাংলাদেশে যতটা পারি সেটা নিজেদের ডোমেইনে অথবা নিজেদের ডোমেইনের বাইরে গিয়েও শিখছি, কিন্তু বিদেশে আসার পরে কিন্তু খানিকটা বোঝা যায় যে আমাদের গ্যাপটা কোথায় আছে এবং আমাদের কোথায় যেতে হবে। তো সিঙ্গাপুরে যেটা আমি এখানে আছি, ন্যাশনাল ক্যান্সার সেন্টার সিঙ্গাপুর, সেখানে আমি এসেছি ক্যান্সার জেনেটিক সার্ভিস এই বিষয়ের ফেলো হিসেবে, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা এখন তৈরি করেছে যে এখন
আমরা প্রায় সবাই জানি যে ক্যান্সারের যে ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট যেটা, অর্থাৎ শনাক্তকরণ থেকে শুরু করে চিকিৎসা, ম্যানেজমেন্ট, ক্যান্সার ফিরে আসবে কিনা, এই সব কিছু এখন আমাদের মলিকুলার যেই টেস্ট তার উপর বেস করে বোঝা যায়। অনেক মলিকুলার মার্কার আছে, কিন্তু যখন একটা জেনেটিক টেস্ট করা হয় তারপর সেই টেস্টটা ওই রোগীর জন্য, তার পরিবারের জন্য কি তাৎপর্য বহন করে, এটি কিন্তু একটা আলাদা ডোমেইন। এবং এটা নিয়ে যে আরও অনেক বেশি কাজ হতে পারে, করা যায়, এটা এখন আমাদের দেশের ডাক্তার, আপনারা যারা যুক্ত আছেন, কল্লোল ভাই আপনি নিজে ক্যান্সার ট্রিটমেন্ট করেন, সুতরাং এটার গুরুত্ব কিন্তু আমরা সবাই বুঝছি, কিন্তু এ বিষয়ে কিন্তু যথেষ্ট পরিমাণ দক্ষতা বা স্কিল্ড ম্যান পাওয়ার আমাদের দেশে ওইভাবে নাই। সো আমি ওই শূন্যতাটা উপলব্ধি করেই আসলে এখানে এই ফেলোশিপের জন্য এসেছি, এবং আসার পরে আমার কাছে মনে হচ্ছে যে এটি আসলেই একটা লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স আমার জন্য। আমি নিজে এই বিষয়ে পড়াশোনা করাই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু ওখানে শিক্ষকতা করি, আমি কিন্তু আপনাদের মতো ডিরেক্ট অনকোলজিস্ট না, আমি সরাসরি মেডিকেল অনকোলজিস্ট হিসেবে পেশেন্টদের সাথে আমার এতদিন ইন্টারাক্ট করার সুযোগ ছিল না। কিন্তু এখন এখানে আসার পরে যখন আমি দেখছি যে জেনেটিক কাউন্সিলিং যেটা, অর্থাৎ যখন একটা জেনেটিক টেস্ট করা হচ্ছে, সেটা যখন পেশেন্টকে আমার কনভে করতে হবে, সেই সময় কিন্তু আমার এখন একটা সুযোগ তৈরি হচ্ছে পেশেন্টের সাথে কথা বলার এবং তাকে এক্সপ্লেন করার যে এই জেনেটিক টেস্ট কি মিন করে। এটি জেনেটিক কাউন্সিলিং, এটাকে ওরা একটা আলাদা সার্ভিস হিসেবে কিন্তু এখানে এই সিঙ্গাপুর ক্যান্সার সেন্টারে ওরা এস্টাবলিশ করেছে, এবং এই পুরো এশিয়ার ভেতরে সিঙ্গাপুরই সবচেয়ে ভালোভাবে এই সার্ভিসটা একেবারে এন্ড টু এন্ড, যেটা মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত তারা সম্পূর্ণ করেছে। সুতরাং এই জায়গাটা শিখতে পারাটা আমার জন্য আসলেই একটা খুবই গুরুত্বপূর্ণ একটা, আমার যতদূর জানা আপনি সম্ভবত বাংলাদেশের প্রথম, তাই না? বাংলাদেশের প্রথম কেউ যিনি জেনেটিক কাউন্সেলিং সার্ভিসের উপরে ফেলোশিপ করছেন। সেটাই। তো এই জায়গাটা ভালো বলেছেন যে আসলে এটা আইডেন্টিফাই করেছি যে এটা এখানে আমাদের কন্ট্রিবিউট করার সুযোগ আছে। যদি আমি সরাসরি চিকিৎসক অনকোলজিস্ট না, কিন্তু মলিকুলার অনকোলজি নিয়ে কাজ করার কারণে আমার মনে হয়েছে যে এখানে আসলে আমাকে প্রস্তুত করার সুযোগ আছে এবং সেটার মাধ্যমে দেশে কন্ট্রিবিউট করার সুযোগ আছে। সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে আসলে এই ফেলোশিপের জন্য আসা, এবং এটি যেটা বললাম যে আসলে খুবই অন্যরকমভাবে আমাকে সমৃদ্ধ করেছে, এবং আমি খুব মুখী আছি যে দেশে এসে আপনাদের সাথে কিভাবে কাজ করব, যাতে আমরাও আসলে আপনার প্রত্যাবর্তনের অপেক্ষায় আছি, আপনার ফেরার অপেক্ষায় আছি, কারণ আমাদেরও যারা বিশেষ করে যারা ক্যান্সার নিয়ে কাজ করি তাদের জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক ধন্যবাদ। ডক্টর তানভীর, আপনি তো অনেক দিন আগে করেছেন, 17তে আপনি ফিরে এসেছিলেন, তো এই যে ফেলোশিপ বা ট্রেনিং, এটার গুরুত্বটা আপনার কাছে কি? কারণ আপনি তো অনেক দিন এটা ব্যবহার করতে পারছেন, আপনার কাছে কি মনে হয়েছে যে এই ট্রেনিং আপনার জীবনকে বা আপনার ক্লিনিক্যাল প্র্যাকটিসকে প্রভাবিত করেছে? নিশ্চয়ই। এই ফেলোশিপগুলো যেগুলো আমরা কিনা হয়তো স্ব-উদ্যোগে যাই করতে, আমি সিঙ্গাপুরে গিয়ে দেখেছি যে ওখানে যারা নাকি এক্সিট এক্সাম, অর্থাৎ যে FRCS বা MRCP, অর্থাৎ কোনো একটা পোস্ট গ্রাজুয়েশন পাশ করলো, তাদেরকে কিন্তু বাধ্যতামূলকভাবে ওদের একটা প্রোগ্রাম আছে, HMDP বলে, হেলথ ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ওরাও কিন্তু ফেলোশিপে যাচ্ছে, বিভিন্ন দেশে যাচ্ছে, কেউ হয়তো আপনার টেক্সাস হার্টে যাচ্ছে, কেউ টরন্টো জেনারেলে যাচ্ছে, ওরাও কিন্তু বাধ্যতামূলকভাবে 1 বছরের ফেলোশিপ করে আসছে। মানে ওরা কিন্তু একটা উন্নত দেশের মানে ও ট্রেনিং করার পরে এবং এক্সাম পাস করার পরেও ওরা কিন্তু অন্য দেশে যাচ্ছে। হ্যাঁ, ওরাও কিন্তু যাচ্ছে ট্রেনিং করতে, কারণ ওদেরকে বলেই দেওয়া হয়েছে তোমাদের নিজের সেন্টার ছাড়া তোমাকে আরেকটা সেন্টার দেখতে হবে, অবশ্যই দেখতে হবে। এই ফেলোশিপটা কিন্তু আমরা এখানে হ্যাফাজার্ডলি, স্পোরাডিক্যালি নিজেদের মতো যার মতো অ্যারেঞ্জ করে আমরা যাচ্ছি। তো এখন এই ফেলোশিপগুলোতে শেখার কি আছে আমি আপনাকে বলি। প্রথম যে জিনিসটা শেখার আছে, আমি ক্লিনিক্যাল মেডিসিন থেকে একটু দূরে সরে গিয়ে হেলথ পলিসিতে নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে যে গাইডলাইনকে ফলো করা। আমি আমাদের দেশে যেটা দেখি আর ওদের ওখানে যেটা দেখি, একটা ডিফারেন্স আছে। ওদের ওখানে একটা পার্টিকুলার কেসে সব হাসপাতালে একই চিকিৎসা, একই জিনিস করবে তারা। কারণ কি? কারণ তারা যে ইন্টারন্যাশনাল যে স্বীকৃত এভিডেন্স বেসড মেডিসিন থেকে প্রাপ্ত গাইডলাইনগুলো আছে, সেগুলোর বাইরে কখনো যাবে না, কখনো না। যে চিকিৎসাটা প্রমাণিত সেই চিকিৎসাই শুধু যদি যেতে হয়, দরকার হলে নিজেরা একটা এথিক্যাল রিভিউ কমিটি থেকে পারমিশন নিয়ে নিজেরা একটা স্টাডি করবে, পেশেন্টের কনসেন্ট নিবে, বলবে যে আমরা কিন্তু প্রচলিত চিকিৎসার বাইরে গিয়ে আপনার উপরে এই চিকিৎসাটা প্রয়োগ করছি, আপনি রাজি আছেন কিনা। তারপরে যখন নাকি একটা সার্টেন নাম্বার অফ পেশেন্টের উপরে ওই বিশেষ চিকিৎসা পদ্ধতিটা কাজ করেছে দেখেছে, তখন তার উপর পেপার পাবলিশ করে তারপর সেটাকে
তারা একটা চিকিৎসা Clinical পদ্ধতি practice-এ হিসাবে অন্তর্ভুক্ত প্রতিষ্ঠিত করেছে, করবে। right. কিন্তু নিজের যেটা ইচ্ছা হলো সেটাই আমি চিকিৎসা দিয়ে দিলাম, এই জিনিসটা নেভার, এটা ওরা কখনো করবে না। ওরা আমাদের কার্ডিওথোরাসিক সার্জারি বা কার্ডিওলজিতেই বলি, দুটো গাইডলাইন সারা পৃথিবীতে অলমোস্ট বাইবেলের মতো করে স্বীকৃত। একটা হচ্ছে আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি অ্যান্ড আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন গাইডলাইন, আরেকটা হচ্ছে ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি অ্যান্ড ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন অফ কার্ডিওথোরাসিক সার্জনস গাইডলাইন। তো এই দুইটা গাইডলাইনে মোটামুটি বড় বড় বিষয়গুলোতে একই কথা বলা হয়েছে, কিছু যে ছোটখাটো ক্লাস 1 পরিবর্তন ইন্ডিকেশন আছে। কোনটা, ক্লাস 2 ইন্ডিকেশন কোনটা, আর কোনটা করলে হার্ম হবে। ওরা এই গাইডলাইনগুলো স্ট্রিক্টলি ফলো করে এবং ওরা আমাদেরকে বলে যে এই গাইডলাইন তো তোমাদের কাছেও আছে, তোমরাও তো ফলো করার কথা। কিন্তু প্রবলেমটা হয়ে গেছে যে ওদের দেশে এই গাইডলাইন ফলো হচ্ছে কিনা সেটা দেখার জন্য দুইটা ইনস্টিটিউশন আছে। একটা হচ্ছে ওদের মেডিকেল কাউন্সিল, আরেকটা হচ্ছে ওদের হেলথ ইন্স্যুরেন্স সিস্টেম। মেডিকেল কাউন্সিল কখনো যদি কাউকে দেখে যে গাইডলাইনের বাইরে গেছে, সাথে সাথে সে তাকে ধরবে, এবং হেলথ ইন্স্যুরেন্সও যদি দেখে যে গাইডলাইনের বাইরে গিয়ে কোনো চিকিৎসা দেওয়া হয়েছে, সোজা বলে দিবে যে এই চিকিৎসার জন্য কোনো পয়সা আমরা দেব না। তো এই জিনিসটা কিন্তু আমাদের দেশে নাই, যে কারণে হয়ে গেছে কি যে আমাদের হয়তো একজন জাদ্রেল সার্জন, সে হয়তো বলছে যে আমি যেভাবে করছি এটাই ঠিক, সে তার যারা মেন্টি যারা তাদেরকে সেভাবে শিখাচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে হ্যাঁ, হয়তো উনি আসলেই নোভেল একটা টেকনিক আবিষ্কার করেছেন, কিন্তু যেটা উচিত ছিল ওটাকে নিয়ে একটা গবেষণা হ্যাঁ, সেটা হচ্ছে যে ওটাকে নিয়ে উনি যদি একটা পেপার পাবলিশ করতেন, এস্টাবলিশ করতেন, গ্রহণ করতে কোনো দ্বিধা থাকতো না। তার আগে উনাকে একটা হয়তো এথিক্যাল কমিটির কাছ থেকে পারমিশন নিতে হবে। আমাদের কিন্তু একটা এথিক্যাল রিভিউ কমিটি আছে, এই যে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল, যেটা যে কোনো ইনস্টিটিউশনাল রিভিউ কমিটি ছাড়াও কিন্তু এখানে গিয়েও যে কোনো একটা স্টাডি দিয়ে উনাদের পারমিশন নেওয়া যায় যে আমি এই স্টাডি করতে চাচ্ছি, এই পপুলেশন আমার, আমি এই নতুন চিকিৎসা পদ্ধতিটা ব্যবহার করে দেখতে চাচ্ছি। কিন্তু এটা তো কেউ করছে না আসলে কিন্তু এবং রোগীকেও বলতে হবে যে আমি কিন্তু প্রচলিত যে পদ্ধতি টেক্সটে আছে তার বাইরে গিয়ে কিন্তু আমি আপনাকে এই চিকিৎসাটা দেব, আপনি রাজি আছেন কিনা, এবং আমার বিশ্বাস যে এটা আপনার জন্য ভালো হবে। কিন্তু তা না করে আমি নিজের ইচ্ছা মতো একটা কিছু করে ফেললাম, হ্যাঁ, এবং করতেই থাকলাম, এইটা এই দেশে সম্ভব, সিঙ্গাপুরে এটা সম্ভব। আচ্ছা, দারুণ একটা কথা বলেছেন। আমি একটু ডক্টর তৌফিক জোয়ারদার ওনার কাছে ফিরবো, কারণ উনি হচ্ছেন স্বাস্থ্য ব্যবস্থা এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। ডক্টর তৌফিক জোয়ারদার, আপনি তো বিভিন্ন দেশে, বাংলাদেশে পড়াশোনা করেছেন, কাজ করেছেন, এরপরে বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছেন, এখন সিঙ্গাপুরে কাজ করছেন। যে বিষয়টা আসলো যে একটা সুপারভাইজারি একটা রোল বা একটা ইনস্টিটিউট থাকা দরকার, এটা নিয়ে যদি একটু বলেন। আমাদের মানে ডক্টর তানভীর আসলে সবকিছুই কভার করেছেন, একদমই পারফেক্টলি বলেছেন। আসলে আমাদের এই সমস্যাটার সূত্রপাত কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা থেকেই শুরু হয়েছে। আমার মনে পড়ে না আমাদের মেডিকেল কলেজে এভিডেন্স বেসড প্র্যাকটিসের কথা বা সেটা কিভাবে করতে হবে সেগুলো কোনোদিন শিখেছি বা কোনোদিন জেনেছি। আমি আমার পিএইচডির জন্য আমি জনস হপকিন্স ইউনিভার্সিটিতে ছিলাম, সেখানে মেডিকেলের জনস হপকিন্স, আমি যদিও নিজে পাবলিক হেলথে ছিলাম, কিন্তু আমার থাকতে হতো মেডিকেল স্কুলের যে ডরমিটরি, সেখানে রিড হলে। সেখানে ছাত্রছাত্রীদেরকে দেখতাম যে তারা এই হয়তো গতকাল বা গত সপ্তাহে যেই ল্যান্ডসেটের বা জামার যেই নতুন পাবলিকেশন হয়েছে, সেই পাবলিকেশন প্রিন্ট করে সেগুলো তারা পড়ছে, সেগুলো তারা ইন্টারপ্রিট করছে এবং ক্লাসে গিয়ে সেগুলো প্রেজেন্ট করছে। আমরা নিজেরাও দেখেছি, আমাদেরকে যখন ক্লিনিক্যাল এপিডেমিওলজি পড়ানো হয়েছে, এই বিষয়ে যেই মানে পত্রপত্রিকা অথবা জার্নালে যেই বিষয়টা ছাপা হয়েছে, সেইটা প্রিন্ট করে নিয়ে শিক্ষক ক্লাসের সামনে এসে আমাদেরকে জিনিসগুলো পড়াতেন, জিনিসগুলো বোঝাতেন। সিঙ্গাপুরেও দেখেছি সেই একই অবস্থা। আমি যেহেতু ডিউক এনইউএস মেডিকেল স্কুলে আছি, একদম সরাসরি স্টুডেন্টদের সাথেই আমার প্রতিনিয়ত ওঠা বসা দেখা সাক্ষাৎ হয়। যদিও আমার কাজের ক্ষেত্র ক্লিনিক্যাল না, ভিন্ন, কিন্তু তাদের সাথে রেগুলার আমার যোগাযোগটা হয়। সেখানে আমি দেখি একই চিত্র। সেখানে তারা এই এভিডেন্স বেসড প্র্যাকটিস যেটা, সেটা কিন্তু তারা সম্পূর্ণভাবে করেন। অর্থাৎ এই যে গবেষণা করার একটা মানসিকতা, গবেষণাকে ইন্টারপ্রেট করা, গবেষণা করা, এই সব কিছু কিন্তু পুরো কারিকুলামের মধ্যেই ইন্টিগ্রেটেড। আমি নিজে লি কংচিয়ান স্কুল অফ মেডিসিনের একজন ছাত্রকে আমি সুপারভাইজ করেছি। থার্ড ইয়ারে উঠলে তাদেরকে একটা গবেষণা করতে হয়, সেই গবেষণায় আমি তার সুপারভাইজার ছিলাম। অর্থাৎ গবেষণা না করে এবং এভিডেন্স ইন্টারপ্রিট না করে, এভিডেন্স জেনারেট না করে আপনি এমবিবিএস পাস করতে পারবেন না। ডিউক এনইউএস এর সিস্টেমটা অবশ্যই একটু আলাদা, সেখানে গবেষণার উপর আরো বেশি। এটা হচ্ছে অনেকটা আমেরিকান, এমডি দেয়। অন্যান্য মেডিকেল কলেজ যেখানে এমবিবিএস ডিগ্রি দেয়, আমার মেডিকেল কলেজ
এমডি ডিগ্রি দেয়, যদি আমি মানে একাধিক মেডিকেল কলেজের অ্যাডজাক্ট ফ্যাকাল্টি হিসেবে আছি, ওখানেও দেখেছি, অর্থাৎ এমবিবিএস সিস্টেমেও দেখেছি যে সেখানে তাদেরকে গবেষণা করতে হয়। আবার এমডি সিস্টেমেও আমি দেখেছি যে তাদেরকে কিন্তু থার্ড ইয়ারে উঠে একটা গবেষণা করতে হয় এবং সেটার জন্য আলাদা ফান্ডিং আছে, তাদেরকে সেই কাজগুলো করতে হয়, প্রেজেন্ট করতে হয়, একটা বোর্ড বসে, সেটা যখন অ্যাপ্রুভ করে তখন তারা মানে ডিগ্রিটা পায়। তো এই যে আমি যেই বিষয় যেটা আমি বলতে চাচ্ছি যে এটা কেবলমাত্র হায়ার এডুকেশনে গিয়ে আমি যদি এটাকে প্রথম শেখা শুরু করি সেটা কিন্তু খুব বেশি আসলে কাজ দিবে না, কারণ সে সময় মানুষ ব্যস্ত হয়ে যায়, তাদের নানা মানে একটা জিনিস তাদের মাথায় ঢোকানো অনেক কঠিন হয়ে যায়। মেডিকেল কলেজ যখন তারা শুরু করে তখনই কিন্তু এই রিসার্চ এবং এভিডেন্সের বিষয়গুলো তাদেরকে হাতে খড়ি সে সময় হওয়া উচিত। আমাদের কারিকুলামে হয়তো বা আছে, কিন্তু সেটা সেরকম কোনো বাস্তবায়ন নেই। এছাড়া সিমুলেশন, যেটা আমরা দেখি যে এখানে প্রচুর সিমুলেশনের ব্যবহার করা হচ্ছে। ইন্টারেস্টিংলি সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজের একটা ব্যবহার এখানে আছে। আপনি রোগীর সাথে কিভাবে ডিল করবেন, যেটা মুশতাক বলছিল যে কাউন্সেলিং এর বিষয়টা, এটা কিন্তু একটা সোশ্যাল সায়েন্স, এর মানে সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স। আপনার সায়েন্স যেমন জানতে হবে, কিন্তু আপনার সোশ্যাল সায়েন্সের টেকনিকগুলো যদি আপনার জানা না থাকে আপনি ভালো কাউন্সেলর হতে পারবেন না। যার জন্য আমাদের ডাক্তারদের এত ভালো তাদের ক্লিনিক্যাল স্কিল, এত চমৎকার, এত বেশি রোগী তারা দেখেন, তাদের স্কিল খারাপ হওয়ার কোনো কারণ নেই, কিন্তু তারপর বদনামটা হয় কেবলমাত্র একটা কারণে, যে তাদের যে সোশ্যাল স্কিল সেখানে গিয়ে তারা হয়তো কিছু মানে যোগাযোগ স্থাপনের যে অক্ষমতা। হ্যাঁ, এর বাইরেও আরো অনেক কিছু আছে যেগুলো মেডিকেল স্টুডেন্ট, আপনি নিজে সিঙ্গাপুর, আপনারা প্রত্যেকেই সিঙ্গাপুরে কাটিয়েছেন, এখানে একজন ডাক্তারকে আপনি দেখবেন যে কত বিষয় তাদের জ্ঞান, আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, হেন বিষয় নেই, লিটারেচার, হেন বিষয় নেই যে বিষয়ে তাদের কিন্তু দক্ষতা নেই বা জ্ঞান নেই। এই জিনিসগুলো কিন্তু একজন মানুষকে পরিপূর্ণ মানুষ করে তোলে। এই জন্য এই বিষয়গুলো আমাদের কারিকুলামের মধ্যে থাকা উচিত, এবং কারিকুলামের পরেও যখন আমাদের সিএমইর সিস্টেমটা আমাদের এখানে চালু করা উচিত। কিছুটা তানভীর ভাই কিছুটা টাচ দিয়েছেন যে আমরা মানে আমাদের ফেলোশিপ, শুধু ফেলোশিপই না, আমাদের সিএমই স্কোরও থাকা উচিত, যেগুলো আমাদের ক্যারিয়ারে অ্যাড করবে, এবং নির্দিষ্ট পরিমাণ সিএমই স্কোর না হলে তার লাইসেন্সের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। এরকমও কিছু ব্যবস্থা থাকা উচিত যাতে মানুষ ক্রমাগত নিজেকে আপডেট করতে পারে, এবং শুধুমাত্র যে পুঁথিগত বিদ্যাই নয়, তার বাইরেও অনেক কিছু হাতে কলমে শেখার আছে, অনেক বিষয় আছে যেগুলো তাকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে, একজন ভালো সেবা দাতা হিসেবে তৈরি করতে পারে। সেই বিষয়গুলো সিএমইর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস যেটা আমাদের জারি রাখা উচিত। ডক্টর জুলফিয়া জিনাত, আপনার এক্সপেরিয়েন্সটা শুনতে চাই, আপনি তো রিসেন্টলি এসেছেন এখান থেকে। ধন্যবাদ। আমি আসলে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং সেলুলার থেরাপির উপর আমার ফেলোশিপটা ছিল। তো ওরা সিঙ্গাপুর জেনারেল হসপিটালের যে হেমাটোলজি ডিপার্টমেন্ট, তারা ক্যান্সার পেশেন্টকে দেখে এবং স্পেশালাইজড ট্রিটমেন্ট হিসেবে ওরা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করে। আমি তো হেমাটোলজির সাথে জড়িত গত 18 বছর ধরেই। আমি ওখানে পুরোপুরি বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের, অটোলোগাস ট্রান্সপ্লান্টেশন, অ্যালোজেনিক ট্রান্সপ্লান্টেশন দেখে এসেছি। এবং বাংলাদেশে আসলে সরকারিভাবে দুটো সেন্টারে বোন ম্যারো সেন্টার মানে ট্রান্সপ্লান্টেশন হচ্ছে, আর কম্বাইন্ড মিলিটারি হসপিটালে এখনও মানে সবসময়ই হচ্ছে। এছাড়াও 3টা বেসরকারি খাতে চালু আছে। আমরা যারা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনে করেছে বাংলাদেশে, তারা সবাই বিদেশে এক্সপোজার নিয়েই এসেছে। মানে এটা এমনই একটা জ্ঞান যেটা আপনি বাইরে থেকে সরাসরি না দেখে করতে পারবেন না, মানে বুকিশ জ্ঞান নিয়ে এটা সম্ভবই না। তো ট্রান্সপ্লান্টেশন করতে হলে আসলে এটা একটা টিম ওয়ার্ক, এটা সব জায়গারই একটা মানে স্থাপনাটা এমনই হতে হবে যাতে একজন ডাক্তার বা স্পেশালিস্ট আরাম করে তার কাজটা করে ফেলতে পারে। তো আমি নিজে শিখে এসে যেটা দেখেছি যে আমাদের যদি ইনফ্রাস্ট্রাকচারটা ওভাবে গড়ে ওঠে, বাংলাদেশের যে উনি যেটা বললেন, আমাদের অভিজ্ঞতা কম না আসলে, আমরা ট্রান্সপ্লান্টেশন করতে পারবো। এখন এত জনগণের জন্য এটা তো আসলে এক্সপেন্সিভ একটা ট্রিটমেন্ট ব্যবস্থা। এটা আমাদের সরকারের প্রণোদনা কতটুকু হবে এটার উপরেও ডিপেন্ড করে। এটা সরকার তার ঠিক করবেন যে কোন কোন হসপিটালে এটা চালু করবেন। যেমন জাতীয় ক্যান্সার হসপিটালে, হ্যাঁ, NICRH কিন্তু আমাদের প্রকল্প শুরু হয়ে গিয়েছিল। তো ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে NICRH শুরু হবে। বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে 3-4টা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন হয়েছে। এখন ইনফ্রাস্ট্রাকচার আরেকটু মানে স্মার্ট করার জন্য আরেকটা প্রকল্প দেয়া হয়েছে। এটা আরেকটা ব্যাপার যেটা বললেন যে আমাদের ডেটা এন্ট্রিতে আমরা পিছিয়ে আছি, বিশেষ করে সরকারিগুলোতে আমরা এত কাজ করছি, সেটা ডেটা ডকুমেন্টেশন নাই। যেটা আমি সিঙ্গাপুরে যে দেখেছি, ওরা প্রত্যেকটা পেশেন্টের গত 10 বছরের হিস্ট্রি সবই আছে। টেম্পারেচার গত 3 মাসে এমনভাবে চার্ট যে ওর নিউট্রোপেনিয়া হলেই ওর টেম্পারেচার সবসময় হাই হয়। দেখো আমাকে বলতো এখন না, ওর জ্বর সবসময় বেশি আসে। সো ওরা কিন্তু ইন্ডিভিজুয়ালাইজড প্রিসাইজ ট্রিটমেন্ট করতে পারে যে এই পেশেন্টের জন্য কোনটা আমার জন্য ভালো, যেটা আমাদের পক্ষে সম্ভব না।
আমরা এই কারণে গাইডলাইন সবসময় ফলো করতেও পারি না, তবে আমরা রিকমেন্ডেশন তৈরি করতে পারি। আমাদের যারা এক্সপার্ট আছে সরকারিভাবে সেই 4-5 এক্সপার্টকে নিয়ে আমরা আমাদের দেশের জন্য রিকমেন্ডেশনটা তৈরি করতে পারলে যে আমরা কিভাবে আমাদের বেসিক সেটআপ কি থাকবে, কি করব, যে আমরা হয়তো আন্তর্জাতিক মানের প্রতিটা সেন্টার করতে পারবো না, কিন্তু আমাদের যে সামর্থ্য আছে তার ভেতরে আমরা কিভাবে আইডিয়াল একটা ট্রিটমেন্ট দিতে পারি সেটার একটা কনসেনসাস বলে যেটাকে এবং এটা রিকমেন্ডেশন, এই রিকমেন্ডেশনটা অ্যাপ্রুভ হলেও আমরা কিন্তু করতে পারবো। এবং ইউরোপিয়ানরা কিন্তু এই রিকমেন্ডেশনটাও চাচ্ছে যে তোমরা কিভাবে করো, আমাদের তো হিউজ পেশেন্ট, ওরা সেটাও জানে। এবং আমরা এত কম রিসোর্স দিয়ে এতটা যে দেই, হয়তো বাংলাদেশের মানুষজন জানে না, কিন্তু ইউরোপের আপনারা দেখবেন সিঙ্গাপুর জেনারেল হসপিটালের ডক্টররা কিন্তু ঠিকই আমাদের বলে যে তোমরা কিন্তু আসলে অসাম কাজ করো। এবং আমাদের যেটা ব্যাপার যে গবেষণা, আমাদের প্রফেসরদের সময় দিতে হবে। রুগী সব সময় আছেন, তারা বলে প্রফেসর স্যার তো আজকে দেখতে আসলেন না, কিন্তু ওদের দেশে কিন্তু প্রফেসররা যে প্রত্যেক দিন রুগীকে বাই প্রেজেন্স দেখছেন তা না, তাদের নিজস্ব কাজ আছে। স্টুডেন্ট পড়ানো, প্রফেসর আর কনসালটেন্টের মধ্যে যে পার্থক্য আছে আমাদের রোগীরাও সেটা বোঝেন না, অনেক সময় আমরা চিকিৎসকরাও সেটা বুঝি না। যে আমাদের প্রফেসরের মূল কাজটা কিন্তু রোগী দেখা না আসলে। তার একজন প্রফেসর হয়ে গিয়েছেন মানে সে সবার কনসালটেন্টের টিচার হবেন, আমাদের টিচার হবেন, আমরা রোগী দেখব। তো এই বিষয়গুলো যে আমরা সবাই বুঝি যে এটা না এটা না, কিন্তু কেন না, এটা যদি ডিপে না যাওয়া যায়, ছোটখাটো বিষয়গুলা না তুলতে পারি, তাহলে আমরা ওদের কাছে যেতে পারবো না। আরো কথা বলবো বিষয়, কিন্তু আমরা যেহেতু ঈদের দিন এবং আমরা জানি যে আমি গিটারও একটা দেখতে পাচ্ছি এবং তানভীর ভাই ভালো গান গিটারও বাজান, তো আমরা তানভীর ভাই একটা গান শুনবো প্রথম, তারপর আবার একটু আলোচনায় আসবো। Been along with you inside my mind, and in my dreams I've kissed your lips 1,000 times. I sometimes see you pass outside my door. Hello, is it me you're looking for? I can see it in your eyes, I can see it in your smile. You're all I've ever wanted, and my arms are open wide. 'Cause you know just what to say, and you know just what to do, and I want to tell you so much I love you. I'd long to see the sunlight in your hair and tell you time and time again how much I care. Sometimes I feel my heart will overflow. Hello, I just gotta let you know, 'cause I wonder where you are, and I wonder what you do. Are you somewhere feeling lonely, or is someone loving you? Tell me how to win your heart, 'cause I haven't got a clue. So let me start by saying I love you. Hello, is it me you're looking for? 'Cause I wonder where you are, and I wonder what you do. Are you somewhere feeling lonely, or is someone loving you? Tell me how to win your heart, 'cause I haven't got a clue. So let me start by saying I love you. বাহ, Thank you. সুন্দর। এটা তো মানে মনে হলো যে প্রফেশনালি গাচ্ছে কেউ। দারুণ দারুণ। ডক্টর মুশতাকিম, আপনি কি শোনাবেন? আমি একটা কবিতা শোনাবো, কিন্তু আমি ভাবছি যে তার আগে আমরা আবার একটু ছোট একটু করে আলোচনায় আসবো কিনা, যেহেতু আমাদের হ্যাঁ বলুন। সিঙ্গাপুর
অভিজ্ঞতা নিয়ে কথা হচ্ছিল। আপনি এখানে ক্যান্সার সার্জারিতে ফেলোশিপ করে গেছেন সিঙ্গাপুরে, এবং আমি যেমন এখানে দেখছি যে আমাদের যখন রোগ ব্যবস্থাপনার কথা যখন আসে, এখানে অ্যালাইড হেলথ যেটা, অর্থাৎ ডাক্তারদের সাথে অন্য সহযোগী প্রফেশন যেগুলো আছে সেটা নিয়ে প্রচুর কাজ হয় এখানে। যেমন আমি এখানে একটা ওয়ার্কশপে গিয়েছি, সেটা হচ্ছে পোয়েট্রি ফর হেলথ, অর্থাৎ কবিতা কিভাবে হেলথের সাথে যুক্ত হতে পারে, এটা নিয়ে এখানে বেশ মানে কয়েক মাস ধরে আসলে সিরিজ অফ ডিসকাশন হচ্ছে। একটা আলোচনায় আমি গিয়েছিলাম যেটা ছিল গুড ডেথ, অর্থাৎ ভালো মৃত্যু নিয়ে একটা আলোচনা। কারণ আমরা যখন ক্যান্সার নিয়ে কাজ করি আমরা তো বুঝতে পারি কোনো সময় আসে যখন আমাদেরকে বলতে হয় যে এই রোগী হয়তো খুব বেশি দিন বাঁচবে না, তখন তার জন্য কি করণীয় আছে, এই বিষয়গুলো। এবং এটা যেমন একটু গেল যারা সহযোগী কাজ করছেন, এবং একই সাথে আরেকটা বিষয় আসে গাইডলাইন ফলো করার প্রসঙ্গ যেটা আসছে, যেমন ক্যান্সারের ক্ষেত্রে NCCN গাইডলাইন যখন প্রসঙ্গটা আসে, আমি এটা একটু স্পেসিফিক্যালি একটু হয়তো আপনার কাছ থেকে জানতে চাইবো যে বাংলাদেশে যেমন এরকম কোনো গাইডলাইন ফলো করার ক্ষেত্রে কখন থেকে স্টুডেন্টরা শেখা শুরু করে, সেই জায়গাগুলো কিভাবে ইমপ্রুভ করা যাবে, আপনার অভিজ্ঞতায় ওই গাইডলাইন ফলো করার ক্ষেত্রে এখানকার এক্সপিরিয়েন্স কিভাবে কাজে লেগেছে, এবং বাংলাদেশে কিভাবে এই জিনিসগুলো গাইডলাইন ফলো করে এবং একই সাথে হেলথের জিনিসগুলো কিভাবে ইন্ট্রোডিউস করা যায়, আপনার অভিজ্ঞতা থেকে একটু শুনতে চাচ্ছি। অনেক ধন্যবাদ। আসলে আমি 2016-17-তে ফেলোশিপ করেছি ন্যাশনাল ক্যান্সার সেন্টার, যেটা আপনি এখন কাজ করছেন যেখানে, এবং তখন অবশ্য অন্য একটা বিল্ডিংয়ে ছিল, এখন নতুন একটা বিল্ডিংয়ে এটা প্রতিস্থাপিত হয়েছে। তবে আপনি যে প্রশ্নটা করেছেন দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। অ্যালাইড হেলথ প্রফেশনালস যেটা হলো আমাদের দেশে যেটা হয় একটা রিভার্স পিরামিড কাজ করে সবসময়, অর্থাৎ আমাদের দেশে দেখা যায় যে ডাক্তার, একটা হাসপাতাল ডাক্তার সবচেয়ে বেশি, তার চেয়ে কম নার্স, তার চেয়ে কম হচ্ছে অন্যান্য স্টাফস, কিন্তু এটা হওয়ার কথা কিন্তু উল্টো। হ্যাঁ, একজন যদি ডক্টর থাকে তার জন্য 2জন 3জন 4জন নার্স থাকতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যালাইড হেলথ প্রফেশনাল থাকবে আরও অনেক বেশি। আমরা দেখেছি যে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে যে অপারেশন থিয়েটারগুলো আছে, একসাথে দেখা যায় যে প্রায় 40টা অপারেশন থিয়েটারে কাজ হয় পরপর একই জায়গাতে, ওদের যে অপারেশন স্যুটটা আছে সেখানে। এবং দেখা যাচ্ছে যে একটা অপারেশন থিয়েটার হয়তো সার্জন 3জন, কিন্তু অ্যালাইড হেলথ প্রফেশনাল এবং বিভিন্ন বিষয়ের লোকজন আছে হয়তো 30 জন। কেন? একজন দেখা যাচ্ছে হয়তো রুগীকে শুধু ট্রান্সফার করছে, ওটি টেবিল থেকে নর্মাল যে ট্রলি সেখানে নামাচ্ছে এবং উঠাচ্ছে। কেন? আমি জিজ্ঞেস করেছি, আমার কাছে কিন্তু খুবই নতুন ছিল সেই বিষয়টা, যে পেশেন্ট ট্রান্সফারের জন্য আলাদা একজন লোক কেন? তো ওরা বললো যে আমরা গবেষণা করে দেখেছি যে যত ধরনের মানে মিসঅ্যাপ ঘটে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে রুগীকে যখন ট্রান্সফার করা হয় রুগী পড়ে যায়, অথবা রুগীকে কোনো একটা হয়তো দেখা যাচ্ছে ক্যাথেটারে টান লাগছে বা কোনো একটা স্যালাইন খুলে যাচ্ছে, কিংবা রুগী হাতে ব্যথা পাচ্ছে, কোনো একটা নার্ভ ড্যামেজ হচ্ছে। তার মানে এই জায়গাটাকে ওরা গুরুত্ব দিয়েছে এবং তারা গবেষণা করে দেখেছে যে এই ট্রান্সফারটা, যে খাটের থেকে শুধুমাত্র অপারেশন টেবিল থেকে রোগীর খাটে নামানো এবং রোগীর খাট থেকে অপারেশন টেবিল উঠানো, এখানে অনেক ঘটনা ঘটে যায়। তো ওই বিষয়টাকে গুরুত্ব দিয়ে ওই যে লোকটা ওখানে নামাচ্ছে এবং ওঠাচ্ছে সে ওই বিষয়ের এক্সপার্ট, তার মানে হচ্ছে তার হাতে এই ঘটনাটা ঘটার সম্ভাবনা সবচেয়ে কম। তো আমি একটা উদাহরণ দিলাম শুধুমাত্র, এরকম কিন্তু আরও অনেক ধরনের প্রফেশনাল আছে ওখানে অপারেশন থিয়েটারের মধ্যেই। ইভেন যারা নার্সিং করেন ওখানে একজন সার্কুলেটিং নার্স থাকেন, তিনি ঘুরে ঘুরে কিন্তু দেখেন। যেমন আমার নিজের একটা এক্সপিরিয়েন্স বলি, যে আমি শুরুর দিকে আমি যখন আমরা যেটা স্ক্রাবিং বলি, মানে হাত ধুই আমরা অপারেশনের আগে, যেটা জীবাণুমুক্ত করে নিই হাতটাকে, আমি হাত ধুচ্ছিলাম, ধোয়ার পরে আমি যখনই আমার গাউনটা পরতে যাব, সেই সময় আমি দেখি আমার ঠিক ঘাড়ের পেছনে আমার সার্কুলেটিং নার্স দাঁড়িয়ে আছে এবং সে শুধু একটু ছোটো করে হেসে বলল, ডক্টর তোমাকে আরেকবার হাত ধুতে হবে। কারণ হচ্ছে সে আসলে ফলো করছিল যে আমি যে হাতটা ধুচ্ছি এটা প্রপারলি হচ্ছে কিনা, এবং যেই নিয়মগুলো আছে আমি প্রত্যেকটা নিয়ম মেনে আসলে আমি এটা করলাম কিনা। এবং যেহেতু আমার কোনো জায়গায় মিস হয়ে গেছে সেটা সে আমাকে দেখে আমাকে বললো, এবং আমি কিছু না, এটা কিন্তু এরকম না যে আমি ডক্টর, আমাকে কেন একজন নার্স এসে বলবে যে আমার ঠিক মতো হয়নি, কারণ তার দায়িত্বই ওটা এবং তিনি সেটার এক্সপার্ট। ফলে যেটা হলো, আমি আবার একবার আমি হাত ধুলাম এবং উনি আমাকে কিন্তু গাউনটা পরিয়ে দিলেন। তো তার মানে হচ্ছে যে দেখেন যে এই যে অ্যালাইড হেলথ প্রফেশনালরা আছেন, তারা কিন্তু এই যে চিকিৎসা ব্যবস্থার তারা কিন্তু এক একটা স্তম্ভ বা খুঁটি, এবং তাদের কারণেই কিন্তু এই যে তারা যে আজকে সিঙ্গাপুর জেনারেল হসপিটাল গত কয়েক বছর ধরে কিন্তু আমি দেখেছি যে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 4-5 নম্বরে আছেন। মানে পৃথিবীর অনেক উন্নত দেশের হাসপাতালকে পেছনে ফেলে সিঙ্গাপুর জেনারেল হসপিটাল বছরের পর বছর ধরে তাদের যে উচ্চ মান ধরে রেখেছে, এটা কিন্তু শুধুমাত্র চিকিৎসকদের জন্য হয়নি। সিং হেলথের যে অ্যালাইড হেলথ প্রফেশনালরা আছে তাদেরও যে পেশাগত যে উচ্চ মান, সেটার কারণে এই রোগীদের যে চিকিৎসাটা সেটা অনেক ভালো হচ্ছে। তার মানে আপনার প্রথম প্রশ্ন উত্তরে আমার এটাই বলা যে এই একই কাজটা কিন্তু আমাদেরকে করতে হবে। আমরা শুধুমাত্র চিকিৎসাটা কিন্তু আমাদের দেশে সবার, মানে নীতি নির্ধারক থেকে শুরু করে রোগী সবাই মনে করেন যে হাসপাতালে ডাক্তার নাই কেন।
তারা এই প্রশ্নটাই শুধু করেন, কিন্তু হাসপাতালে ক্লিনার নাই কেন, এই প্রশ্নটা কোনোদিন তারা করেন না। কিন্তু আপনি এটা কেন বুঝতে পারছেন না যে হাসপাতালে যদি প্রপার ক্লিনিং না হয় তাহলে আমি যত ভালোই অপারেশন করি পরদিনই রুগীটার ইনফেকশন হয়ে যাবে। তার মানে হচ্ছে যে একজন ক্লিনারও খুবই গুরুত্বপূর্ণ একটা হাসপাতালের জন্য, কিন্তু হাসপাতালে কেন ডাক্তার নাই সেটার জন্য যত আন্দোলন, যত চিৎকার, যত চেঁচামেচি, কিন্তু হাসপাতালে কেন ক্লিনার নাই সেটা নিয়ে কিন্তু কোনো আলোচনা হয় না, কিংবা অ্যালাইড হেলথ প্রফেশনাল কেন নাই সেটা নিয়ে আলোচনা হচ্ছে না। আর গাইডলাইনের কথা যেটা আপনি বললেন সেটা হলো যে গাইডলাইনটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমিও কিন্তু নিজেও জানতাম না, কারণ আমি এখান থেকে যখন ফেলোশিপ করতে গেছি তখন কিন্তু অলরেডি আমি একজন পোস্ট গ্রাজুয়েট ডক্টর, অর্থাৎ আমি আমার এখানকার যে এক্সিট এক্সাম সেটা পাশ করে গেছি। কিন্তু আমি ওখানে যাওয়ার পরে আপনি যেটা বললেন আমারও কিন্তু সেই একই অভিজ্ঞতা হয়েছিল। আমার কাছে মনে হয়েছে যে আমি কত কিছু জানি না, আমি আমার যত ধরনের না পারাগুলো আমার সব যেন আমার চোখের সামনে একটা একটা করে ধরা দিতে শুরু করলো। আমি প্রতিদিন হাসপাতালে হাঁটতাম এবং ওদের যেমন ওদের মেডিকেল স্টুডেন্টরা আমাকে এসে শেখালো যে আমি দেখছি মেডিকেল স্টুডেন্টরা হয়তো থার্ড ইয়ারে পড়ে, কিন্তু সে আসলে বই নিয়ে ঘুরছে না, সে একটা ট্যাব আছে তার হাতে এবং সে ওই ট্যাবে আসলে গাইডলাইনগুলো ফলো করছে। সে রিসার্চের, তাকে প্রশ্ন করা হচ্ছে যে D3 গ্যাস্ট্রেক্টমি ভালো নাকি D2 গ্যাস্ট্রেক্টমি ভালো, এটা কোন গবেষণার মাধ্যমে প্রমাণিত হলো। তখন তো আমি দেখলাম যে আমি একজন পোস্ট গ্রাজুয়েট ডক্টর হিসেবে আমি তো আসলে এটা জানি না যে কোন গবেষণায় এটা প্রমাণিত হয়েছে। তো তখন আমি আসলে বুঝতে পারলাম যে এবং আমার কাছে মনে হয় যে আমি আমার পোস্ট গ্রাজুয়েশন করা পর্যন্ত আমি যত পড়েছি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি আমি ওই সময় থেকে এরপরে পড়েছি, কারণ আমার কাছে আমি আসলে একটা আয়নার মতো আমার সামনে এসে দাঁড়ালো যেন এই ট্রেনিংটা, এবং আমি বুঝতে পারলাম যে আমি ওখান থেকে যতটুকু শিখেছি তার চেয়ে অনেক বেশি শিখেছি নিজের না পারাগুলো দেখতে পারার মাধ্যমে, এবং আমি বুঝতে পারলাম যে আমার কমতিগুলো কোথায় কোথায় আছে। এই সিঙ্গাপুর জেনারেল হসপিটাল বা আমার ন্যাশনাল ক্যান্সার সেন্টারের রাস্তাগুলো, পেশেন্ট আর রোগী, তারপরে হচ্ছে আমার যারা সহপ্রার্থী সতীর্থ ছিল, তারপরে ওখানকার যারা ফ্যাকাল্টি, তারা সবাই আমার সামনে আয়না হিসেবে আসলো, এবং আমি যেন দেখতে পেলাম যে আমার এই কমতি আছে। এবং এখনো যে সব শেষ হয়েছে তা না, কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যে আমি ওই কমতিগুলো যেন ঘুচিয়ে দিয়ে আমরা যেন অন্তত পক্ষে তাদের সমমানের বা কাছাকাছি মানের একটা চিকিৎসা সেবা দিতে পারি। তো আমার কাছে মনে হচ্ছে যে আমার এটা একটা লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স ছিল ওই ফেলোশিপ ট্রেনিংটা, এবং তারপরে এসে আমি চেষ্টা করেছি যে আমার রোগীদের জন্য সেইটা রেপ্লিকেট করার জন্য। যেমন ওখানে একটা রোগীকে অনেকক্ষণ সময় নিয়ে দেখা হয়, আমি এখন চেষ্টা করি যে আমার রোগীদেরকে আমি যেন অন্তত আধা ঘন্টা থেকে 40 মিনিট, কোন কোন রোগীর জন্য 1 ঘন্টা সময় ব্যয় হয়ে যায়, কারণ ক্যান্সার পেশেন্টের অনেক অনেক ফাইল থাকে, অনেক অনেক চিকিৎসা থাকে, সেগুলো সবগুলোকে দেখা অনেক সময় লেগে যায়। তো এই জিনিসগুলো আমার কাছে মনে হচ্ছে যে আমি চেষ্টা করেছি যে এটা করার জন্য আর কি। আপনার এই কথাটা আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে মনে হয় পুরো জাতির কাছে পৌঁছানো দরকার, যে একটা সার্টেন স্ট্যান্ডার্ডে পৌঁছানোর জন্য দেশের ভেতরে মানসিকতার যে পরিবর্তন, এই যে গাইডলাইন বলি বা অন্য সব কিছু বলি, এগুলো ফলো করার ক্ষেত্রে। এবং যেমন এখানে দেখছি গতকাল একজনের সাথে কথা ছিল, বলছিল যে যেমন ক্লিনিক্যাল ট্রায়াল যেগুলো হয়, যেখানে সবসময় আপডেটেড হচ্ছে ক্যান্সার এবং অন্যান্য ট্রিটমেন্টের যেই নতুন নতুন এভিডেন্সগুলো আসছে, বলে এটা হচ্ছে আমাদের ব্রেড অ্যান্ড বাটার, মানে এটা সম্বন্ধে ওয়াকিবহাল না থাকাটা ওর যেই প্রফেশনালিজম যেটা, সেটার জন্য সবচেয়ে ক্ষতিকর। তো প্রফেশনাল জায়গা থেকে তারা এবারে খুবই সতর্ক এবং খুবই আন্তরিকভাবে চেষ্টা করছে। আমরা মনে হয় সেই জায়গাগুলো অ্যাচিভ করার চেষ্টা করব। আমাদের মনে হয় এটা একটা বড় ইন্সপিরেশন, বড় লেসন যেটা আমরা এই ফেলোশিপগুলো থেকে শিখে যাচ্ছি, বাংলাদেশে আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতে পারি। আমি আসলে অনেক আগে কিছু কবিতা লিখেছি, তো এখন ইদানিং আর লেখা হয় না কবিতা লেখার জন্য বোধহয় একটা মাইন্ডসেট থাকে, সেটা ঠিক এই মুহূর্তে বোধহয় নাই। কবিতাগুলোর মধ্যে আমার ছোট একটা 4-6 লাইনের বোধহয় একটা কবিতা আছে, এটার নাম হলো মুক্ত বণিক। এটা আমার নিজের খুব পছন্দের কবিতা, সে কারণে সেটা আজকে ঈদ উপলক্ষে আমি সবার সাথে একটু শেয়ার করছি। কবিতাটা এরকম: মুক্ত বণিক আমি, প্রতিদিন এক একটা নতুন মুক্ত খুঁজি, অথচ কি ভাগ্য আমার, প্রতিবার ভুল করে জড়ো করি শিশির কণা, আর তাই দিন দিন বেড়েই চলে জলের সঞ্চয়। এটুকুই। বাহ, দারুণ। আচ্ছা, ডক্টর তৌফিক জোয়ারদার, আপনার কাছ থেকে কি শুনবো? আপনি একসময় বিতার্কিক ছিলেন, অনেক ভালো কবিতা আবৃত্তিও করতেন, তো আপনি কি কবিতা শোনাবেন আমাদের? হ্যাঁ, আমরা একসাথেই বিতর্ক করেছি কল্লোল ভাই এক সময়। আপনিও অত্যন্ত স্বনামধন্য একজন বিতর্কিক ছিলেন। পরবর্তীকালে মডেল ইউনাইটেড নেশনস বলে একটা কনসেপ্ট আমরা বাংলাদেশে চালু করি, সেটাও আমার বিতর্কের পরবর্তীকালে আমার
লেখাপড়ার বাইরে আরেকটা ক্ষেত্র ছিল। এছাড়া আরেকটা, এগুলোর কোনোটাই আসলে আনফরচুনেটলি একটা অনুষ্ঠানে করা সম্ভব নয়, বিশেষ করে ঈদের অনুষ্ঠানে। যেটা সম্ভব সেটা সহজ, সেটা হচ্ছে কবিতা আবৃত্তি। কবিতা একটা আবৃত্তি কবিতা আমি একটা কবিতা আবৃত্তি করবো, সেটা হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র। আমার খুব পছন্দের একটা কবিতা, খুব বেশি দীর্ঘ নয়, সেজন্য আমার মনে হয় এটা উপযুক্ত হতে পারে। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম, সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের। পরিচয়পত্র পড়ি তাই ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। ধন্যবাদ। দারুণ দারুণ। মানে এখানে দেখা যাচ্ছে সবাই আসলে মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ডক্টরদের মানে কেউ কম জান না আর কি, সেটা বোঝা যাচ্ছে। আমার মনে হয় দর্শকরাও মানে এটা জানতে পারছেন আর কি, কারণ ডাক্তারদের বিষয়ে কিন্তু আমাদের যারা দর্শক আছেন বা রোগীরা আছেন তারা মনে করেন যে ডাক্তাররা খুব কাঠখোট্টা মানুষ এবং তারা আমরা তো একসময় মানুষ ছিলাম। আমরা একসময় মানুষ ছিলাম, একসময় তো আমরাও মানুষ ছিলাম। আচ্ছা, কল্লোল ভাইয়ের কাছে আমার একটু রিকোয়েস্ট, আপনি সবারটা শুনছেন, আমি তো জানি আপনি কি পরিমাণ ট্যালেন্টেড একজন এবং বর্ন ট্যালেন্টেড, যেটা মানে ছোটবেলা থেকে আপনার গান শুনে আসছি এবং আপনি বিতার্কিকও, ভাইয়া তো বললেনই। আপনি কিছু শোনাবেন না? হ্যাঁ, সেটা করা যেতে পারে, একটা যেতে পারে না মানে করতেই হবে আর কি। হ্যাঁ, আমি ভেবেছিলাম যে আজকে হয়তো আমি যেহেতু উপস্থাপকের জায়গায়, সেই জন্য আমি হয়তো বেঁচে যাবো আর কি। ঠিক আছে, তাহলে আমি একটা গান গাই। এই গানটা আমার খুব পছন্দের একটা গান, অল্প একটু শোনাই। হ্যাঁ। কাজল নদীর জলে ভরা ঢেউ ছলো ছলে, প্রদীপ ভাষাও কারে সরিয়া, সোনার বরণী মে বলকার পথ চেয়ে, আখি দুটি ওঠে জলে ভরিয়া। কাজল নদীর জলে ভরা ঢেউ ছলো ছলে, প্রদীপ ভাষাও কারে সরিয়া, সোনার বরণী মে বলকার পথ চেয়ে, আখি দুটি ওঠে জলে ভরিয়া। থ্যাংক ইউ, খুবই সুন্দর হয়েছে। এটুকুই থাক আজকের জন্য আমার মনে হয়। আর যেটা হচ্ছে যে আমি গান বাজনার আগে আরেকটু ডক্টর তৌফিক জোয়ারদার আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে যে আমরা যদি অনুষ্ঠানে একদম শেষের দিকে চলে এসেছি, কিন্তু আপনার কাছে জানতে চাই যে এই যে আমরা বিচ্ছিন্নভাবে, যেটা ডক্টর তানভীর একটু বলছিলেন, যে আমরা বিচ্ছিন্নভাবে এক একজন এক একটা বিষয়ে হয়তো পারদর্শী হওয়ার চেষ্টা করেছি, কিন্তু একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে পরিবর্তন করতে হলে আসলে এটাকে কিভাবে এক সুতোয় গাঁথা যায়, সেরকম কি কোনো চিন্তা ভাবনা করা উচিত কিনা আমাদের? আমাদের কার্যক্রমগুলো খুব বিচ্ছিন্ন, তার কারণ হচ্ছে নীতিগত পর্যায়ে আমাদের, অর্থাৎ হেলথ পলিসির জায়গায় আমাদের একটা ঘাটতি রয়ে গিয়েছে। গোটা স্বাস্থ্য ব্যবস্থাকে একটা ইউনিফাইড বডি হিসেবে চিন্তা করার যেই প্রবণতা, সেটা আমাদের মধ্যে নেই। এবং আরো একটি বিষয় হচ্ছে যে স্বাস্থ্য কেবলমাত্র আপনি মানে এখানে একজন কার্ডিওলজিস্ট আছেন, তিনি আরো ভালো বলতে পারবেন, এটা কেবলমাত্র তার কাছে যাবে রোগী একদম শেষ পর্যায়ে, যখন আর কিছুই করা থাকবে না, কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু তার হেলথ প্রমোশন, হেলথ প্রিভেনশনের বিষয় আছে। সেটাকে আমরা কিভাবে আমাদের
সমাজে আমাদের দৈনন্দিন আচারে আমাদের কার্যক্রমে রিফ্লেক্ট করছি, সেটা কিন্তু আমরা সেভাবে কিন্তু আমাদের হেলথ সিস্টেমসে সেটার কোনো ইন্টিগ্রেশন নাই। আপনি সিঙ্গাপুরের কথা চিন্তা করেন, এখানে যে পদ্ধতি আছে যে এখানে আপনার ডাক্তার কিন্তু মানে এটাকে বলা হচ্ছে ক্যাপিটেশন মডেল। এখানে ডাক্তারের একটা নির্দিষ্ট পরিমাণ থোক বরাদ্দ একটা হাসপাতালকে আগে দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, আমি পেছনের ইয়েটা বলছি, আপনারা তো ক্লিনিক্যাল সাইডটা দেখেছেন, কিন্তু এটার পেছনেও কিন্তু একটা ইন্টারেস্টিং মেকানিজম কাজ করে। জি, যে একটা হাসপাতালকে আগে থেকে টাকা দিয়ে দেওয়া হয়, তো তাকে বলা হয় না যে এই টাকা তার মানে সে কিভাবে খরচ করবে বা করতে হবে। তো এখন যেহেতু সে টাকাটা আগেই পেয়ে গেছে, তার চিন্তা থাকে যে আমি চেষ্টা করব আমার এলাকায় যে রোগী আছে তারা যেন আমার কাছে বেশি না আসে, তাহলে সেই টাকাটা আমি রেখে দিতে পারবো, আমি খরচ না করে বেশি টাকা আমি রেখে দিতে পারবো। তো সেটা কিভাবে সম্ভব? সে তখন যেটা করে যে কমিউনিটির মধ্যে সে নানা রকম অ্যাক্টিভিটিস করে, যেন সে হেলথ বিহেভিয়ার যেগুলো সেগুলো যেন ইমপ্রুভ হয়, তার যেন প্রিভেন্টিভ অ্যাপ্রোচ যেগুলো সেগুলো যেন ভালোভাবে মানুষ ফলো করে। তাহলে হয় কি, মানুষ অসুস্থ কম হয়, মানুষ অসুস্থ কম হলে হাসপাতালে কম যায়, তাহলে তার যে টাকাটা ছিল সেই টাকাটা সে কিন্তু রেখে দিতে পারে, অনেকখানি সে সেভ করতে পারে। তো এভাবেই কিন্তু আমাদের চিন্তা করতে হবে সব ক্ষেত্রে। এটা কেবলমাত্র আমার একটা হাসপাতালকে আমি কিভাবে উন্নত করলাম তা না, হাসপাতালের ম্যানেজমেন্ট কিভাবে হবে, কমিউনিটি থেকে হাসপাতাল পর্যন্ত রোগীকে যেন যেতে না হয়, যদি যেতে হয় সে কিভাবে যায়, পুরো বিষয়টাকে আমাদের একটা পলিসির মধ্যে নিয়ে আসতে হবে। রেফারেলের মেকানিজমটা থাকতে হবে। আমরা প্রফেসরের কথা শুনেছি যে একজন প্রফেসরের কাছে কেন একজন রোগীকে যেতে হবে, এই মাইন্ডসেটই বা কেন থাকবে, কেন আমাদের এটা প্রয়োজনেই কেবলমাত্র আমরা সিঙ্গাপুরের কথা আবারও আসছে যে এখানে আমরা ইচ্ছা করলে কিন্তু রোগী যেতে পারে চাইলে একজন বড় ডাক্তারের কাছে, কিন্তু সে যদি রেফারেল না নিয়ে সরাসরি একজন স্পেশালিস্টের কাছে যায়, সে কিন্তু ইন্স্যুরেন্স থেকে আর ইয়েটা পায় না, অর্থাৎ রিইম্বার্সমেন্ট পায় না। তার মানে তার একটা ডিসইনসেন্টিভ কাজ করে। স্বাভাবিকভাবেই সবাই প্রথমে একজন ফ্যামিলি ফিজিশিয়ান, ফ্যামিলি মেডিসিন এক্সপার্টের কাছে যায়, তারপরে সে যদি রেফার করে তখন সে আরো স্পেশালিস্ট ডক্টরের কাছে যায়। এরকম অনেক কিছুই আসলে আমাদের দেশে করার সুযোগ রয়ে গিয়েছে, যেগুলো আমার মনে হয় নতুন দিনে আমাদের ইন্টিগ্রেট করতে হবে আমাদের হেলথ সিস্টেম। ডক্টর জুলফিয়া, আপনি কি করবেন, আমাদের কি শোনাবেন? ও আচ্ছা, কিছু শোনাতেই হবে। হ্যাঁ, শোনাতেই হবে, এটা এই অনুষ্ঠানের নিয়ম। মানে আমি যেহেতু আর মাপ পাইনি, সুতরাং বাকি কারোর মাপ পাওয়ার কোনো সুযোগ নেই। আমি তাহলে তো রবীন্দ্রনাথ ঠাকুর তো এসেই যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা শোনাই। তার আগে হচ্ছে আমি মানে যুদ্ধ তো চলবেই, সারা মানে পৃথিবী যখন থেকে শুরু হয়েছে যুদ্ধ চলছে। তো আমার কথা হচ্ছে শিশুদের এবং ডাক্তারদের আপনারা যুদ্ধের বাইরে রাখেন, কারণ আমাদের যে এত জ্ঞান, এত কিছু একটা বুলেটই নষ্ট করে দিতে পারে। সেজন্য এটা আমার খুব পছন্দের একটা কবিতা, প্রশ্ন। এটা সবাই আপনারা শুনেছেন, তাও বলি ছোটবেলার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। এটা বলছি, ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে এই দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে দুঃসহায়ে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে নিষ্ফল পাথরে মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে মাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা রুদ্ধ করেছে আমার জীবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। ধন্যবাদ ফর পেশেন্স হিয়ারিং। আমাদের অনুষ্ঠান আসলে সময় শেষ হয়ে এসেছে। আমার মনে হয় যে একটা গান গাইতে গাইতে আজকে অনুষ্ঠান শেষ করি, তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নেব। প্রিয় দর্শক, আসলে আমরা আজকে চেষ্টা করেছি যে চিকিৎসা শিক্ষায় যে প্রশিক্ষণের গুরুত্ব সেটা কিভাবে কাজ করে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম।
আমাদের যারা বিশেষজ্ঞ ছিলেন তারা সবাই বিভিন্ন দেশে প্রশিক্ষণ নিয়েছেন, সেজন্যই এটা বলার চেষ্টা করেছি, কারণ আমরা মনে করেছি যে এটা খুবই একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থা পরিবর্তনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদের ঈদের দিনে আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে আরেকবার শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক জানাচ্ছি, এবং আমরা একটা গান শুনতে শুনতে তারপরে বিদায় নেব। তবে তার আগে আমি একটু ডক্টর তৌফিক জোয়ারদার, ডক্টর মুশতাকুর নায়েব, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাতে চাই যে আপনারা এই ঈদের দিনে সিঙ্গাপুরে বসে আমাদেরকে সময় দিলেন, এবং আমাদের স্টুডিওতে যারা ছিলেন ডক্টর জুলফিয়া জিনা চৌধুরী এবং ডক্টর তানভীর জামান, আপনাদেরকেও, কারণ আপনাদের ঈদের সময় সবারই আসলে ব্যস্ততা থাকে, তার মাঝখানে আপনারা সময় দিয়েছেন। ডক্টর তানভীর জামান, আপনার গান শুনতে শুনতে আমরা ফিরব। তার আগে আপনাকে ধন্যবাদ দিচ্ছি এবং ধন্যবাদ দিচ্ছি প্রিয় দর্শক মণ্ডলীকে জি, এখানে এসে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আমরা একটা গান গাইতে গাইতে বাড়ি যাই। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। ঝাউবনে হাওয়াগুলো খেলছে, সাঁওতালি মেঘগুলো চলছে, লাল লাল শাড়িগুলো উড়ছে, তার সাথে মন মোর দুলছে। ওই দূর আকাশের প্রান্তে সাত রঙা মেঘগুলো ভাসছে, ওই দূর আকাশের প্রান্তে সাত রঙা মেঘগুলো ভাসছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে, চলো না ঘুরে আসি অজানা